গুড মর্নিং, রসায়ন বন্ধু চ্যানেলে স্বাগত। আগের ক্লাসে আমরা কোষের গঠন দেখেছি এবং কোষের গঠন সেটিং ঠিক আছে কিনা সেটাও দেখেছি। সেই সঙ্গে তড়িৎ চালক বল নির্ণয় করার রাশিমালাও প্রতিষ্ঠা করেছি। কিন্তু একটা কোষ থেকে সর্বাধিক কতটা শক্তি পাওয়া যাবে, অর্থাৎ কতটা শক্তিকে কার্যে রূপান্তরিত করা যাবে, এই বিষয়টা নিয়ে কথা বলা হয়নি। আজকে আমরা মূলত একটা তড়িৎ রাসায়নিক কোষ অর্থাৎ গ্যালভানীয় কোষের কোষ বিক্রিয়ার সাম্য ধ্রুবক নির্ণয় রাশিমালা, সেই সঙ্গে সেই কোষটা থেকে কতটা আমরা বৈদ্যুতিক কার্য পাব, কতটা মুক্ত শক্তির পরিবর্তন ঘটবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আর সেই সঙ্গে এই সমস্ত রাশিমালার সাথে সাথে যে ছোট ছোট অঙ্কগুলো আসে, পরীক্ষায় আসেই, সেই অঙ্কগুলো আমরা দেখব। ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা বারবার বলছি, খুব ভালো করে ক্লাসটা ফলো করবে এবং আমরা এই বিষয়গুলো আজকে একটা একটা করে দেখব। প্রথমে আমরা দেখব সাম্য ধ্রুবকের মান নির্ণয়। কোষ বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান নির্ণয়। আমরা ধরে নিলাম একটা গ্যালভানীয় কোষের সংঘটিত বিক্রিয়া। কোষে সংঘটিত এ বি বি সি সি ডি ডি, আমরা ধরে নিলাম একটা গ্যালভানীয় কোষের সংঘটিত রাসায়নিক বিক্রিয়া হলো এটা। আমরা নার সমীকরণ যদি অ্যাপ্লাই করি তাহলে কি বলতে পারবো বলো তো? নার সমীকরণ অনুযায়ী কোষের তড়িৎ চালক বল ই সেল সমান E0 সেল মাইনাস RT বাই NF ln CC DD বাই AABB। তাই তো, মনে আছে তো? নার সমীকরণটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা এটা পাবো। বোঝা গেছে? আবার আমরা রিভার্সিবল রিঅ্যাকশনের ক্ষেত্রে জানি সি ডি বাই এ বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের যে গাঢ়ত্ব, সেই গাঢ়ত্ব উপযুক্ত ঘাতস গাঢ়ত্বে রাশিমালা, এটাকে বলা হয় কিউ, বিক্রিয়া কোশেন্ট। যে কোনো মুহূর্তে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের উপযুক্ত ঘাতস গাঢ়ত্বের অনুপাতকে বলা হয় বিক্রিয়া কোশেন্ট। বোঝা গেছে? আমরা সাম্য ধ্রুবকের মান নির্ণয় করব। সাম্য অবস্থায় কী হবে বলো তো? সাম্য অবস্থায় বিক্রিয়া কোশেন্টের মান হবে সাম্য ধ্রুবকের সমান। সাম্য ধ্রুবক, এই কে হলো সাম্য ধ্রুবক। আর কি হবে? সাম্য অবস্থায় কোষের কোনো তড়িৎ বিভব থাকে না, ফলে ই সেল সমান 0 হবে। এই দুটো মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে কি পাবো? ই সেলের মান 0, তাহলে এখান থেকে আমরা কি পাবো? E0 সেল সমান RT বাই NF ln K। আমরা যদি ln বেসটাকে কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে কি পাবো? ই সেল সমান 2.303 RT বাই NF log K। এবার log Kটাকে যদি বাঁদিকে নিয়ে আসি তাহলে কি পাবো বলো তো? log Kটাকে যদি বাঁদিয়ে নিই তাহলে log K সমান NF E0 সেল by 2.303
আর টি। এই হলো সাম্য ধ্রুবক নির্ণয় রাশিমালা। এই রাশিমালায় ডান দিকের মানগুলো যদি দেওয়া থাকে আমরা খুব সহজে সাম্য ধ্রুবকের মান নির্ণয় করতে পারি। বোঝা গেছে? সহজ আছে জিনিস, এবং এই ফর্মুলা দিয়ে পরীক্ষা অঙ্ক থাকেই। আবার আমি বলছি, কোষ বিক্রিয়ার সাম্য ধ্রুবক নির্ণয় রাশিমালা আমরা ধরে নিলাম কোনো একটা গ্যালভানিক কোষের সংগঠিত বিক্রিয়া এ বি বি সি সি ডি ডি। আমরা নার্স সমীকরণ অনুযায়ী আমরা লিখতে পারবো ই সেল সমান ই জিরো সেল মাইনাস আর টি এন এফ। নার্স সমীকরণটা লিখলাম, এবং এই জায়গায় যে রাশিমালাটা আছে এই রাশিমালাটা বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থের যে উপযুক্ত ঘাত পাওয়ার সহ গাঢ়ত্বের অনুপাতকে বলা হয় বিক্রিয়া কোষেন্ট। এটা যে কোনো মুহূর্তে বোঝায়, বিক্রিয়া একটা শুরু থেকে শেষ যে কোনো মুহূর্তে বোঝায়। কিন্তু কেবলমাত্র সাম্যাবস্থায় যদি হয় তখন বিক্রিয়া কোষেন্টটাকে আমরা সাম্য ধ্রুবক কে দিয়ে প্রকাশ করি। আর সাম্যাবস্থায় যে কোষ ধ্রুবক, সাম্যাবস্থায় একটা গ্যালভানীয় কোষের তড়িৎচালক বলের মান শূন্য হয়। তাহলে তড়িৎচালক বলের মান যদি শূন্য হয়, কিউ সমান কে মানগুলো বসিয়ে দিয়ে আমরা এই লগ কে সমান এই রাশিমালাটা পাই সাম্য ধ্রুবক নির্ণয়ের ক্ষেত্রে। আমরা দেখব এই ফর্মুলা অ্যাপ্লাই করে পরীক্ষায় কীরকম অঙ্ক আসে, ওরকম একটা গাণিতিক সমস্যা আমরা দেখব। 298 কেলভিন উষ্ণতায় প্রদত্ত বিক্রিয়ার সাম্য ধ্রুবক গণনা করা। একটা কোষ বিক্রিয়া দেওয়া আছে, এই কোষ বিক্রিয়াটার সাম্য ধ্রুবক গণনা করা হবে, যেখানে ই0 মানগুলো দেওয়া আছে। খুব সহজ। আমরা সাম্য ধ্রুবক নির্ণয়ের যে ফর্মুলাটা কি জানি, লগ কে সমান এন এফ ই0 সেল বাই 2.303 আর টি। এই ফর্মুলার মানগুলো বসিয়ে দেব। তাহলে অঙ্কটা থেকে এই মানগুলো আমরা বের করার চেষ্টা করব। বলো তো ই0 সেলের মান কত? এই বড় মানটা থেকে ছোট মানটা বিয়োগ করতে হয়। 1.36 মাইনাস 0.34 ভোল্ট কত হবে? 1.02 ভোল্ট। এবং এই ক্ষেত্রে কপার থেকে কপার প্লাস 2 দুটো ইলেকট্রনের বর্জন ঘটেছে, ফলে এন এর মান 2। আর আর এর মান আমরা জানি 8.314 জুল পার মোল পার কেলভিন। এফ এর মান জানা আছে 96,500 কুলম। এবং এই মানগুলো আমরা বসিয়ে দেব। অঙ্ক খুব সহজ। অঙ্কটা পড়ে ডাটাগুলো লিখতে হবে এবং ফর্মুলার মধ্যে পুট করতে হবে। তাহলে কী হবে? লগ কে সমান 2 ইন্টু 96,500 ইন্টু ই সেলের মান 1.02 ভোল্ট বাই 2.303 ইন্টু আর এর মান, টি এর মান কত বলো তো? 298 বলা আছে। টি সমান 298 কেলভিন। ই0 সেল হলো 0.134 ইন্টু 298। এবং এই মানগুলো যদি বসিয়ে দেওয়া যায় তাহলে লগ কে সমানে তো, তাহলে কে সমান কত হবে? উত্তর দেখো লিখে রেখেছি, ক্যালকুলেটার এটা চাপলেই ওই উত্তরটা চলে আসবে। 3.17 ইন্টু 10⁻34। এইভাবে আমরা খুব সহজে, খুবই জলের মতন অঙ্ক, খুব ডাটাগুলো অঙ্কটা পড়ে ডাটা লিখবো, ফর্মুলা বসিয়ে দিব, অটোমেটিক ক্যালকুলেটর থেকে মান চলে আসবে। 298 কেলভিন উষ্ণতায় প্রদত্ত বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান নির্ণয় করা। আমরা আর একটা গাণিতিক সমস্যা দেখছি, সাম্য ধ্রুবকের মান গণনা করতে বলেছে এবং এই ডাটাটা দেওয়া আছে ই0 সেল। প্রদত্ত বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবকের মান কত হবে? কিন্তু ওই অঙ্কটা করার আগে তোমরা বলতে পারবে যে কোন অবস্থায় কোষের ইএমএফ শূন্য হয়, কখন কোষের ইএমএফ শূন্য হয়? চলে আসি, আমরা এই ডাটাগুলো লেখার চেষ্টা করি। 298 বলেছে, উষ্ণতা টি সমান 298 কেলভিন। দেখতে পাচ্ছি 4টা ব্রোমিন থেকে ব্রোমিন, ইলেকট্রনের লেনদেন 4। বুঝে গেছে নিশ্চয়ই? আর এর মান কত? 8.314 জুল পার মোল পার কেলভিন। এফ এর মান কত? 96,500 কুলম। আমরা এই ডাটাগুলো বসাবো। ফর্মুলা কি বলতো? লগ কে সমান এন এফ ই0 সেল বাই 2.303 আর টি। ই0 সেল কত?
E0 সেলের মান বলেই দিয়েছে +0.16 ভোল্ট। সব মানগুলো বসিয়ে দাও। এন এর মান 4, এফ এর মান 96,500, E0 সেলের মান 0.16 বাই 2.303, আর এর মান 8.314 এবং টি এর মান 298। তাহলে লগ কে সমান যদি এত হয় তাহলে ক্যালকুলেটর যদি মানগুলো চাপা যায় তাহলে সেক্ষেত্রে উত্তরটা লেখা আছে কে সমান হবে 6.697 ইন্টু 10⁻10। খুব আমরা এক ধরনের কোষ নিয়ে কথা বলবো, অনেকের হয়তো জানা থাকতে পারে, কনসেন্ট্রেশন সেল অর্থাৎ গাঢ়ত্ব কোষ। অদ্ভুত ধরনের একটা কোষ যেখানে অর্ধকোষ দুটোর মধ্যে কোনো পার্থক্য থাকে না। হয় অর্ধকোষ দুটোর গাঢ়ত্বের পার্থক্য থাকবে অথবা তড়িৎদ্বারের গাঢ়ত্বের পার্থক্য থাকবে, অথচ সেখান থেকে শক্তি পাওয়া যাবে। একটা পিকুলিয়ার টাইপের কোষ হলো কনসেন্ট্রেশন সেল। সে সম্পর্কে আমরা একটা সাধারণ ধারণা তৈরি করব। গাঢ়ত্ব কোষ জানা আছে কারো? গাঢ়ত্ব কোষ নাম শোনা আছে? গাঢ়ত্ব কোষের আমরা দেখব গঠনটা কীরকম হয়। গাঢ়ত্ব কোষে যদি আমরা একটা সাধারণ বৈশিষ্ট্য বলি, গাঢ়ত্ব কোষে কিন্তু কোষে নিট রাসায়নিক বিক্রিয়া ঘটে না। কোষের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া কিন্তু ঘটে না, নিট রাসায়নিক বিক্রিয়া ঘটে না। তাহলে কিভাবে শক্তি উৎপন্ন হয়? রাসায়নিক বিক্রিয়া যদি না ঘটে, কারণ এক্ষেত্রে কি হয়, এক থেকে অন্য তড়িৎদ্বারে পদার্থের স্থানান্তরণ ঘটে। বোঝা গেছে? একটা তড়িৎদ্বার থেকে অন্য তড়িৎদ্বারে পদার্থের স্থানান্তরণ ঘটে। নিট কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় না। আর এর ফলে কি হয়, মুক্ত শক্তি হ্রাস ঘটে। বোঝা গেছে? আর এই মুক্ত শক্তির হ্রাস থেকে তড়িৎ শক্তি পাওয়া যায়। এই হলো তড়িৎ শক্তি উৎপন্ন, গাঢ়ত্ব কোষে তড়িৎ শক্তি উৎপন্ন হওয়ার কৌশল। এই ছোট্ট বোঝা গেছে। তাহলে গাঢ়ত্ব কোষ এমন একটা টেকনিক যেখানে কি হয়, কোনো নিট রাসায়নিক বিক্রিয়া ঘটে না, কিন্তু একটা তড়িৎদ্বার থেকে আরেকটা তড়িৎদ্বারে পদার্থের স্থানান্তরণ ঘটে। আর এর ফলে যে মুক্ত শক্তির হ্রাস ঘটে তার বিনিময়ে আমরা তড়িৎ শক্তি পাই। এইরকম গাঢ়ত্ব কোষকে আমরা দুটো ভাগে ভাগ করি। ফলে গাঢ়ত্ব কোষ দু প্রকার হয়, একটা তড়িৎ বিশ্লেষক গাঢ়ত্ব কোষ আর একটা হলো তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষ। তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষ আমরা দেখলাম গাঢ়ত্ব কোষ দু রকম হয়, তার মধ্যে তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষের গঠনটা আমরা দেখব। ঠিক আছে, একটা উদাহরণ নিই, যেমন জিঙ্ক সালফেট C1 গাঢ়ত্ব, ক্যাথোডে জিঙ্ক সালফেট C2 গাঢ়ত্ব। এই হলো একটা গাঢ়ত্ব কোষের উদাহরণ, তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষ। দেখতে পাচ্ছ বাম অর্ধকোষ আর ডান অর্ধকোষের মধ্যে কোনো পার্থক্য নেই। তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষের বৈশিষ্ট্য হলো অর্ধকোষ দুটোর মধ্যে কোনো পার্থক্য থাকবে না, শুধু তড়িৎ বিশ্লেষ্যের পার্থক্য আছে। দেখতে পাচ্ছ তড়িৎ বিশ্লেষ্যের গাঢ়ত্বের পার্থক্য আছে। এইরকম একটা কোষ থেকে শক্তি আদৌ কি পাওয়া যাবে, আমরা সেই জিনিসটাই দেখব। এ ধরনের কোষ থেকে কিভাবে শক্তি পাওয়া যায়। আমরা অ্যানোড বিক্রিয়া দেখি। অ্যানোড বিক্রিয়া ক্যাথোড বিক্রিয়ায় কি হবে, কোষ বিক্রিয়া কি হবে,
তাই তো, ঠিক আছে না? এই হলো কোষ বিক্রিয়া। এবার আমরা নাট সমীকরণটা অ্যাপ্লাই করব। ই সেল E0 সেল 0.059 এর মান দেখতে পাচ্ছ, 2 log of Zn2 plus by zinc, এদিকে Zn2 plus by zinc। এবং এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কি পাবো? E0 সেলের মান 0 হয়, 0.059/2 log of Zn plus 2 C1 এর গাঢ়ত্ব, আর এটা হলো C2 গাঢ়ত্ব। এক্ষেত্রে E0 সেল 0 হয় কেন বলো তো? যেহেতু অর্ধকোষ দুটো একই, অর্ধকোষ স্যাম। আর এক্ষেত্রে এটা সমান কি হবে? ই সেল সমান পজিটিভ হবে। কেন পজিটিভ হবে? যেহেতু C1 C2 থেকে কম, ফলে এই কোষটা শর্ত হলো C1 C2 থেকে কম হবে। তাহলে C1 যদি C2 এর থেকে কম হয় তাহলে লগ C1/C2 মানটা নেগেটিভ বেরোবে, সামনে একটা নেগেটিভ আছে, ফলে E0 সেল পজিটিভ, ফলে এই কোষ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। ফলে যদিও নিট কোনো কার্য ঘটে না, তা সত্ত্বেও এই গাঢ়ত্ব কোষ থেকে কিন্তু আমরা এনার্জি পাই। 25 ডিগ্রি সি উষ্ণতায় নিচের কোষটির ইএমএফ গণনা করো। ইলেকট্রোমোটিভ ফোর্স গণনা করতে হবে এই কোষটার। ঠিক আছে, আমরা এইমাত্র দেখলাম গাঢ়ত্ব কোষ, বোঝা গেছে নিশ্চয়ই? গাঢ়ত্ব কোষ বোঝাতে পেরেছি তো? তবু আরেকবার বলছি, গাঢ়ত্ব কোষই কোষগুলোকে বলা হবে যে সমস্ত কোষে নিট রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে না কিন্তু তড়িৎ শক্তি পাওয়া যাবে। এবং এই ধরনের গাঢ়ত্ব কোষ দু রকম হয়, তড়িৎ বিশ্লেষক গাঢ়ত্ব কোষ আর তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষ। তড়িৎ বিশ্লেষক গাঢ়ত্ব কোষের দুটো বৈশিষ্ট্য মনে রাখবে। যেমন 1 নম্বর বৈশিষ্ট্য, তড়িৎ বিশ্লেষক গাঢ়ত্ব কোষের অর্ধকোষ অভিন্ন হয়। মনে থাকবে, অর্ধকোষ অভিন্ন হয়, কিন্তু কি হয়? তড়িৎ বিশ্লেষক যে আছে, তড়িৎ বিশ্লেষের গাঢ়ত্ব ভিন্ন হয়। মনে থাকবে, তড়িৎ বিশ্লেষের গাঢ়ত্ব ভিন্ন হবে, আর এই কোষের C1 C2 থেকে কম হবে। এটা হলো তড়িৎ বিশ্লেষক গাঢ়ত্ব কোষের বৈশিষ্ট্য। আমরা এবার এই সমস্যাটা সমাধান করব, কিন্তু তোমরা বলতে পারবে তড়িৎ বিশ্লেষক গাঢ়ত্ব কোষে E0 সেলের মান কত? তড়িৎ বিশ্লেষক গাঢ়ত্ব কোষে E0 সেলের মান কত ধরা হয়? চলে আসো, বলো তো, এই যে কোষটা দেখতে পাচ্ছ, আন্দাজ করতে পারছো এই কোষটা কীরকম সমাধান করা উচিত? E0R, E0L, E0-র মান কিছু দেওয়া নেই, শুধু কোষটা দেওয়া আছে এবং এর ইএমএফ গণনা করতে বলেছে। করো তো, গণনা করে উত্তরটা আমাকে বলো। আমি অপেক্ষা করছি উত্তরটার জন্য। কি হওয়া উচিত? দেখো, বাম দিক ডান দিকের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য আছে, অর্ধকোষ দুটো স্যাম, একমাত্র গাঢ়ত্বের পার্থক্য আছে। তাহলে এই কোষটা অবশ্যই কী কোষ? তড়িৎ বিশ্লেষক গাঢ়ত্ব কোষ। মনে থাকবে, ফলে এটা হলো একটা গাঢ়ত্ব কোষ। এইভাবে পরীক্ষায় কেচ করতে হবে, এটা গাঢ়ত্ব কোষ, তড়িৎ বিশ্লেষক গাঢ়ত্ব কোষ। আর তড়িৎ বিশ্লেষক গাঢ়ত্ব কোষের ক্ষেত্রে আমরা জানি, ফর্মুলা নিশ্চয়ই তোমাদের জানা আছে, এখানে ক্যাথোড বিক্রিয়া অ্যানোড বিক্রিয়া করে যদি আমরা ফর্মুলার মানটা বসিয়ে দিই তাহলে আমরা কি জানি? ই সেল সমান -0.059/n। আমরা যদি অঙ্কটাকে যদি ধাপে ধাপে করি, ম্যানুয়ালি করার চেষ্টা করি, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখব? অ্যানোড বিক্রিয়া কি হবে? জিঙ্ক থেকে Zn2 প্লাস 0.05 m প্লাস 2e। ক্যাথোড বিক্রিয়া কি হবে? ক্যাথোড বিক্রিয়া Zn2 প্লাস 0.5 m তৈরি হবে জিঙ্ক। কোষ বিক্রিয়া কি হবে? সহজই তো আছে, শুধু নামটা আলাদা, যা দেখতে পাচ্ছি তাই লিখব। কি হবে?
Zn প্লাস Zn2 প্লাস 0.5 m, ঠিক আছে। এখান থেকে কি হবে Zn2 প্লাস 0.05 m প্লাস Zn। এই হলো কোষ বিক্রিয়া, অসুবিধা কিচ্ছু নেই, খুব সহজ আছে। এবার আমরা ফর্মুলা পুট করব, কি হবে ই সেল E0 সেল 0.059 বা দেখতে পাচ্ছ ইলেকট্রনের আদান প্রদান 2 লগ অফ ডান দিকে চলে যাবে মান Zn2 প্লাস মান কত 0.05, আর এটা তো বাদ চলে যাবে যেহেতু বিশুদ্ধ অবস্থায় আছে, বা লিখলাম অসুবিধার কিছু নেই। বাদ নিচে কি হবে Zn2 প্লাস গাঢ়ত্ব কত 0.5, এই তো এটা কেটে গেল। আর E0 সেলের মান তো 0, তাহলে মাইনাস 0.059/2 লগ অফ জেড প্লাস কত মান 0.05 আর জেড প্লাস 2 0.5, এবং এই মানটা যদি আমরা ক্যালকুলেটারে চাপি তাহলে এর একটা মান পাবো, যে অ্যান্সারটা আমি লিখে রেখেছি 0.0295 ভোল্ট। ফলে এটা হলো একটা গাঢ়ত্ব কোষের অঙ্ক, গাঢ়ত্ব কোষের থিওরিটা বললাম, একটা গাণিতিক সমস্যা দেখালাম, কোনো অসুবিধা বলো। আমরা পরীক্ষার হলে যখন দেখব বাম দিক এবং ডান দিক ক্যাথোড আর অ্যানোডটাকে একটু পর্যবেক্ষণ করে নিলেই দেখতে পাবো যে এটা একটা গাঢ়ত্ব কোষ, এবং গাঢ়ত্ব কোষের ক্ষেত্রে আমরা খুব সহজে কিন্তু এইভাবে অঙ্কটা করতে পারি। তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষ, আমরা দেখলাম গাঢ়ত্ব কোষ দু রকম হয়, তাই তো আমরা তড়িৎ বিশ্লেষক গাঢ়ত্ব কোষ দেখলাম, এবার আমরা দেখব তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষ। ঠিক আছে, তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষের বৈশিষ্ট্য কি বলতো, অর্ধকোষ দুটো একই হবে, অর্ধকোষ অভিন্ন হবে, ঠিক আছে। আর কি হবে, তড়িৎদ্বারের যে তড়িৎদ্বারগুলো আছে সেই তড়িৎদ্বারের গাঢ়ত্ব ভিন্ন হবে, তড়িৎদ্বারের গাঢ়ত্ব ভিন্ন হবে। আর এক্ষেত্রে কি করা হয়, যে তড়িৎ বিশ্লেষকটা ব্যবহার করা হয়, তড়িৎ বিশ্লেষক, সেই তড়িৎ বিশ্লেষক সাধারণ হয়, কমন হয়, কমন, বোঝা গেছে। তড়িৎ বিশ্লেষক দুটো অর্ধকোষেই একই তড়িৎ বিশ্লেষক ব্যবহার করা হয়। উদাহরণ যদি বলি, যেমন দেখো প্লাটিনাম, হাইড্রোজেন, P1, HCl, H2, P2ATM, এই একটা কোষ দেখো দেখি, এই একটা কোষ, যা এ হলো অর্ধকোষ এবং মাঝখানে HCl আছে, দুটোরই সাধারণ। ফলে এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণটা হলো সাধারণ, এবং অর্ধকোষ দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। এই ধরনের কোষগুলোকে আমরা বলি তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষ। এখানে যদিও অর্ধকোষ দুটো অভিন্ন, তা সত্ত্বেও এই জায়গাটা থেকেও কিন্তু কি পাওয়া যায়, এই জায়গাটা থেকেও এনার্জি পাওয়া যায়। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে P2 P1-এর থেকে কম, অথবা C2 C1-এর থেকে কম, এই শর্তে কিন্তু এটা কাজ করে। আমরা দেখে নেব এক নজরে কি করে এখান থেকে এনার্জি পাওয়া যাচ্ছে। তাহলে কি হবে বলো তো, অ্যানোড বিক্রিয়ায় কি হবে, হাইড্রোজেন কত চাপে আছে, P1 চাপে আছে, সেটা থেকে হাইড্রোজেন হবে ইলেকট্রন। ক্যাথোড বিক্রিয়া কি হবে, ক্যাথোড বিক্রিয়া H প্লাস ইলেকট্রন গ্রহণ করবে, H P2 চাপে, এই হয়ে গেল। তাহলে কোষ বিক্রিয়া কি হবে, সহজ আছে তো জিনিসগুলো, কোনো অসুবিধা, বুঝতে অসুবিধা হচ্ছে, খুবই ইজি জিনিস কোষ বিক্রিয়া। তাহলে কোষ বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, এটা কেটে গেল, এগুলা থাকলো হাফ H2 P1 থেকে তৈরি হচ্ছে হাফ H2 P2। এক্ষেত্রে যদি আমরা নাট সমীকরণ অ্যাপ্লাই করি, তাহলে E0 সেল 0.059
ইলেকট্রনের সংখ্যা 1, লগ অফ কী হবে বলো তো, এখানে এই যে P2 তার সামনে হাফ আছে, আর এদিকে P1 তার সামনে হাফ আছে, তাহলে কি হবে, এটা হবে। অর্থাৎ ই সেল সমান কি হবে, -0.059/1 লগ অফ P2/P1। বলো তো এর মানটা কেন এখান থেকে পজিটিভ হবে কেন? যেহেতু কি P2 এর মানটা P1 এর থেকে কম, ফলে লগের মানটা নেগেটিভ আসবে, সামনে একটা নেগেটিভ আছে, ফলে ই সেলের মানটা পজিটিভ আসবে। অটোমেটিক আমরা লজিকে দেখিয়ে দিতে পারছি যে তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষ থেকেও কিন্তু স্বতঃস্ফূর্ত বিক্রিয়া সংঘটিত হবে এবং আমরা এনার্জি পাব। কোষের ইএমএফ ও গিবস মুক্ত শক্তি নাম শোনা আছে। গিবস মুক্ত শক্তি হ্রাসের সম্পর্ক, এবং এই সম্পর্কটা থেকেই কিন্তু আমরা বলে দিতে পারবো একটা কোষ থেকে কতটা আমরা এনার্জি পেতে পারি, কতটা তড়িৎ শক্তিকে আমরা কার্যে কনভার্ট করতে পারি। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম আমরা কোনো একটা তড়িৎ রাসায়নিক কোষে আমরা কোষটার ইএমএফ ধরে নিলাম, কোষের তড়িৎ চালক বল ধরে নিলাম, কোষের তড়িৎ চালক বল সমান ই সেল। বোঝা গেছে? কোষের তড়িৎ চালক বল ধরে নিলাম ই সেল, সেই সঙ্গে আমরা আবার আমি বলছি আমরা ধরে নিলাম কোষের তড়িৎ চালক বল ই সেল, এবং আমরা ধরে নিলাম অ্যানোড থেকে ক্যাথোডে প্রবাহিত ইলেকট্রনের মোল সংখ্যা আমরা ধরে নিলাম, ইলেকট্রনের মোল সংখ্যা সমান n। ঠিক আছে, তোমরা বলতে পারবে একটা কোশ্চিন যে হাইড্রোজেনকে প্রমাণ তড়িৎদ্বার হিসাবে আমরা রেফারেন্স হিসাবে ধরি। তোমরা জানো হাইড্রোজেন ছাড়া আর একটা ইলেকট্রোডের নাম বলতে পারবে যেটাকে আমরা রেফারেন্স ইলেকট্রোড হিসাবে ব্যবহার করে থাকি? হাইড্রোজেন ছাড়া এমন একটা ইলেকট্রোডের নাম বলো যেটাকে আমরা রেফারেন্স ইলেকট্রোড হিসাবে ব্যবহার করে থাকি। চলে আসি ক্যাথোড। অ্যানোড থেকে ক্যাথোডে আমরা ধরে নিলাম প্রবাহিত ইলেকট্রনের মোল সংখ্যা n। অতএব মোট প্রবাহিত তড়িতের পরিমাণ কত হবে বলো তো? তড়িতের পরিমাণ সমান n ইন্টু f কুলম। কারণ কি বলো তো, 1 মল ইলেকট্রন সমান 1 ফ্যারাডে, তাহলে n মল ইলেকট্রনের জন্য কত হবে nf। বোঝা গেছে এই পর্যন্ত? আবার আমরা জানি কি কৃতকার্য বা বৈদ্যুতিক কার্য কি হবে? কৃতকার্য সমান প্রবাহিত তড়িতের পরিমাণ ইন্টু বিভব প্রভেদ। তাই কিনা বলো? খুব সহজ আছে জিনিসগুলো। প্রবাহিত তড়িতের পরিমাণ কত? n ইন্টু f। আর বিভব প্রভেদ কত? কোষের তড়িৎ চালক বল, তাই তো? কোষের তড়িৎ চালক বল সেটা হলো ই সেল। আর কৃতকার্যকে আমরা যদি বলি ডাব্লু ম্যাক্স, সর্বাধিক কৃতকার্য, এই হলো কৃতকার্যের রাশিমালা। এখান থেকে আমরা বলতে পারি কোনো একটা কোষের তড়িৎ চালক বল যদি E0 সেল হয়, অ্যানোড থেকে ক্যাথোডে মোট প্রবাহিত তড়িতের পরিমাণ যদি nf হয়, তাহলে সেক্ষেত্রে যে কৃতকার্য বা বৈদ্যুতিক কার্য ডাব্লু ম্যাক্স সমান nf E0 সেল এত জুল। কারণ এক্ষেত্রে কি আছে, এখানে যে nf এটা হলো কুলম,
আর এটার একক হলো ভোল্ট, আর কুলম আর ভোল্টকে গুণ করলে জুল পাওয়া যায়। সুতরাং এটা হলো জুল। কোনো অসুবিধা হলো? তাহলে এভাবে আমরা কার্যের রাশিমালা পেলাম। আমরা কি করব, একটা তড়িৎ রাসায়নিক কোষ থেকে এতটা কার্য পাবো। কিন্তু আমরা জানি কোন একটা সিস্টেমে তাপগতিবিদ্যা আমরা পরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে পড়েছি, মনে আছে তো তাপগতিবিদ্যার ক্ষেত্রে? তো এই কতটা পরিমাণ আমরা মুক্ত শক্তির পরিবর্তন কতটা ঘটবে, যতটা পরিমাণ কার্য হয় মুক্ত শক্তির হ্রাস কিন্তু ততটাই ঘটে। সুতরাং মুক্ত শক্তির হ্রাস মাইনাস ডেল জি সমান ডাব্লু ম্যাক্স। যতটাই মুক্ত শক্তির হ্রাস ঘটবে ততটাই কার্য হবে, সমান এনএফ ই সেল, অর্থাৎ ডেল জি সমান মাইনাস এনএফ ই সেল। এই হলো মুক্ত শক্তির সম্পর্ক কোন একটা তড়িৎ রাসায়নিক কোষে যদি তড়িৎ চালক বল এতটা হয়, মোট অ্যানোড থেকে ক্যাথোডে প্রবাহিত তড়িতের পরিমাণ এতটা হয়, তাহলে ওই যে ব্যাটারি, ওই যে তড়িৎ রাসায়নিক কোষ থেকে আমরা সর্বাধিক এতটা কার্য পাবো, অর্থাৎ এতটা শক্তির হ্রাস ঘটবে। বোঝা গেছে? কোনো অসুবিধা কিছু নেই, একদম স্পষ্ট। এক্ষেত্রে মনে রাখবে প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন, প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন ডেল জি জিরো সমান মাইনাস এনএফ ই জিরো সেল। যখন কোষ বিক্রিয়া প্রমাণ অবস্থায় উপাদানগুলো থাকবে তখন প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন হবে এত। এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি বলো তো? ডেল জি জিরোর মানটা যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? ই জিরো সেল পজিটিভ হবে, অর্থাৎ স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটবে, শক্তি পাওয়া যাবে। বোঝা গেছে? স্বতঃস্ফূর্ত বিক্রিয়াটা ঘটবে। আবার যদি 2 নাম্বার কি বলতে পারি, ডেল জি জিরো, বোঝা যাচ্ছে তো? বলো তো, ডেল জি জিরোর মান যদি নেগেটিভ হয় তাহলে ই জিরো সেল কী হবে? এটা যদি নেগেটিভ হয়, এখানে একটা নেগেটিভ আছে, তাহলে ই জিরো সেল আবার আমি বলছি পজিটিভ হবে। কিন্তু ডেল জির মানটা যদি পজিটিভ হয় তাহলে ই জিরো সেল কী হবে? ই জিরো সেল নেগেটিভ হবে। সেক্ষেত্রে প্রক্রিয়াটা অস্বতঃস্ফূর্ত হবে। তাই হবে কি না বলো? অস্বতঃস্ফূর্ত হবে। অস্বতঃস্ফূর্ত। এইভাবে আমরা কি করতে পারি, একটা কোষ, তড়িৎ রাসায়নিক কোষ থেকে আদৌ শক্তি পাওয়া যাবে কিনা, বা তার যে রাসায়নিক শক্তি এবং তড়িৎ শক্তি সেটাকে কার্যে কনভার্ট করা যাবে কিনা, এই সম্পর্কগুলো থেকে আমরা খুব সহজে কিন্তু ব্যাখ্যা করতে পারি। তাই কিনা তোমরা বলতে পারবে? আমরা যদি এই তড়িৎ রাসায়নিক কোষগুলো যে বলছি, এই তড়িৎ রাসায়নিক কোষগুলোতে যে মুক্ত শক্তির আমরা যে দেখলাম, মুক্ত শক্তির রাশিমালায় এবং আমরা কার্যের রাশিমালা পেলাম, তোমরা বলতে পারবে কার্যটার কোন এককে কার্যের মানের একক কি? সর্বাধিক কার্য নির্ণয় করতে হবে এই কোষটা থেকে। একটা কোষ দেওয়া আছে, দেখো এই কোষটা থেকে সর্বাধিক কতটা কার্য পাওয়া যাবে। আমরা এইমাত্র কার্যের রাশিমালা এবং মুক্ত শক্তির রাশিমালা পেলাম, খুব সহজে। অঙ্কটা খুবই ছোট হওয়া উচিত। দেখো কার্যের রাশিমালা আমরা কি জানি? ডাব্লু ম্যাক্স সমান এন এফ ই জিরো সেল এত জুল। তাই কিনা বলো? আমরা অঙ্কটা থেকে ডাটাগুলো যদি লেখার চেষ্টা করি, দেখতে পাচ্ছ জিঙ্ক থেকে Zn+2, তাহলে এন এর মান কত হবে বলো তো? এন এর মান কত হবে? 2। এফ এর মান তো আমাদের জানা আছে, ফ্যারাডের মান 96,500 কুলম। আর ই জিরো সেল আমরা বড় মানটা থেকে ছোট মানটা মাইনাস করব, তাহলে +34 মাইনাস 0.76 সমান 1.1 ভোল্ট। সব মান পেয়ে গেলাম। তাহলে কৃতকার্য ম্যাক্সিমাম কার্য কত হবে? 2 × 96,500 × 1.1 ভোল্ট, এত জুল পাবো। এটাকে উত্তরটা আমি লিখে রেখেছি, কত হবে? 21230 এত জুল। এইটুকু একটু অঙ্ক, ছোট্ট অঙ্ক,
2 নম্বর পাওয়া যাবে এইচএস পরীক্ষায়। অন্যান্য কম্পিটিশন পরীক্ষায় তো লাগেই, খুব সহজে আমরা কিন্তু সব ম্যাক্সিমাম কার্য নির্ণয় করতে পারি। 25 ডিগ্রি সিতে এই যে একটা কোষ দেওয়া আছে দেখতে পাচ্ছ, এই যে কোষ বিক্রিয়া, এই বিক্রিয়াটার সাম্য ধ্রুবকের মান বের করতে হবে আর মুক্ত শক্তির প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন। খুব ভালো একটা অঙ্ক, মডেল অঙ্ক। একটা কোষ বিক্রিয়া দেওয়া আছে যেখান থেকে দুটো উত্তর বের করতে বলেছে, সাম্য ধ্রুবকের মান কত আর প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন কত। তো আমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারি। প্রথমে সাম্য ধ্রুবকের মান যদি বের করতে চাই তাহলে আমরা 1 নম্বরে কি জানি, log k সমান NF E0 সেল বাই 2.303 RT। এখান থেকে আমরা সাম্য ধ্রুবকের মান বের করব। আমরা এই কসটা থেকে দেখতে পাচ্ছি কপার থেকে কপার +2, ফলে n এর মান কত হবে, 2 হবে। আর এক্ষেত্রে আমরা f এর মান জানি 96,500, আর এর মান আমাদের জানা আছে 8.314, তাই কিনা বলো? মানগুলো তো সব ধ্রুবক ধ্রুবক মান, এত কুলম, এত জুল পার মোল পার কেলভিন। আর টি এর মান 25 ডিগ্রি সি বলেছে, তাহলে 298 কেলভিন। E0 সেলের মান কত হবে বলো তো? E0 সেল বড় মানটা থেকে ছোট মানটা বিয়োগ করব, ক্যাথোড থেকে অ্যানোডের মানটা যদি বিয়োগ করি তাহলে 0.80 মাইনাস 0.34 ভোল্ট। এক্ষেত্রে কত হবে? 0.46 ভোল্ট। সব মানগুলো পেয়ে গেলাম, অসুবিধা কিচ্ছু নেই। অঙ্কটা পড়ে ডাটা মান, এবার মান বসাও। তাহলে কি হবে? log k সমান n এর মান 2, f এর মান 96,500, E0 সেল 0.46 বাই 2.303, আর এর মান 8.314, টি এর মান 298। তাহলে কে সমান কত হবে? একদম ক্যালকুলেটারে এই মানগুলো বসিয়ে দিলে ও একদম সঠিক মান চলে আসবে, তাই কিনা বলো? কে এর মান লিখে রেখেছি, কত হবে? 3.625 ইন্টু 10⁻15। এই হলো সাম্য ধ্রুবকের মান। অসুবিধা কিচ্ছু নেই, তাই তো? আমরা বের করব মুক্ত শক্তির পরিবর্তন। মুক্ত শক্তি প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন সমান মাইনাস NF E0 সেল, এত জুল। এক্ষেত্রে অসুবিধা নেই, তোমরা বলতে পারবে যে গাঢ়ত্ব কোষের E0 সেল কত হয়। গাঢ়ত্ব কোষের E0 সেলের মান কত? চলে আসি আমরা, মানগুলো বসিয়ে দাও। মাইনাস n এর মান 2, f এর মান 96,500, আর E0 সেল 0.46 এত জুল। এই মানটাও লেখা আছে, কত হবে বলো তো? 88,780 জুল। খুব সহজে আমরা অঙ্কগুলো কিন্তু বের করতে পারি। তাহলে প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন হবে এত জুল। যন্ত্রে আর ইলেকট্রনিক ঘড়িতে, বুঝতে পেরেছ? কানে শোনার যন্ত্র আর ইলেকট্রনিক ঘড়িতে যে কোষটা ব্যবহার করা হয়, সেই কোষের এই বিক্রিয়াটা সংঘটিত হয়। জানা আছে ছোট্ট একটা মেশিন ব্যবহার করা হয়, কিন্তু তার মধ্যে একটা ব্যাটারি তড়ি রাসায়নিক কোষের ফাংশন থাকে এবং এই রাসায়নিক বিক্রিয়াটা সেখানে সংঘটিত হয়। আমাদের এই তিনটার মান বের করতে বলেছে। এই কোষের কোষ বিক্রিয়াটা কি হবে, আর ওই কোষের E0 সেল কত আর ΔG0 কত। খুব ভালো একটা অঙ্ক, আমরা একটা একটা করে দেখব। যেমন দেখো, এখানে যে বিক্রিয়াটা সংঘটিত হয় সেই বিক্রিয়াটার অ্যানোড বিক্রিয়া কি হবে? অ্যানোড বিক্রিয়া বোঝা গেছে। অ্যানোড বিক্রিয়া Zn থেকে Zn2+, আমরা দেখতে পাচ্ছি Zn থেকে Zn2+ প্লাস 2e। ক্যাথোড বিক্রিয়া কি হবে? ক্যাথোড বিক্রিয়া Ag2O প্লাস জল প্লাস ওই দুটো ইলেকট্রন নিয়ে 2Ag প্লাস 2OH মাইনাস, এই হবে ক্যাথোড বিক্রিয়া। তাহলে কোষ বিক্রিয়া কি হবে বলো তো? কোষ বিক্রিয়া কি হবে? এটা কেটে যাবে, Zn প্লাস সিলভার অক্সাইড প্লাস জল তৈরি হবে Zn2+,
প্লাস 2Ag প্লাস 2OH মাইনাস, এই হলো কোষ বিক্রিয়া। একটা উত্তর হয়ে গেল, খুব সহজ আছে তো। অঙ্কটা যে টাইপেরই হোক আমাদের থিওরি তো পড়া আছে। এবার এক্ষেত্রে 2 নাম্বার উত্তর কি হবে? E0 সেল। E0 সেল জানা আছে, ক্যাথোডের মান থেকে অ্যানোডের মান বাদ দিতে হবে, তাহলে E0 সেল সমান কী হবে? প্লাস 0.80 মাইনাস 0.76 ভোল্ট, তাই তো? কত হবে বলো তো? আমরা এটা মাইনাস প্লাস হয়ে যাবে, 8 7 15, 1.56 ভোল্ট, তাই কি না? ঠিক আছে, তারপরে বলো তো ডেল জি জিরো কত হবে? ডেল জি জিরো সমান মাইনাস NF E0 সেল সমান মাইনাস এনের মান কত? জিঙ্ক থেকে Zn+2 2, এফের মান 96,500, E0 সেল এইমাত্র বের করলাম 1.56 এত জুল, এবং এই মানটা আমি লিখে রেখেছি -301080 জুল। এই হলো 1 নাম্বার উত্তর। 2 নাম্বার 3 নাম্বার আমরা খুব সহজে এটা বের করতে পারি। বোঝা গেছে? আমরা যদি আর একটা জিনিস নিয়ে কথা বলি, যে কোষের ই সেল, কোষের ই সেল নিয়ে যদি আমরা বলি, তোমরা ক্লাস 11 তোমাদের নিশ্চয়ই থার্মোডিনামিক্সে অবস্থাগত ধর্ম আর পরিমাণগত ধর্ম, পদার্থের কোনো একটা সিস্টেমের যে ধর্ম পদার্থের পরিমাণের উপর নির্ভর করে সেই ধর্মটাকে বলা হয় পরিমাণগত ধর্ম, এক্সটেন্সিভ প্রপার্টি। আর যদি অবস্থার উপর নির্ভর করে তাহলে সেই ধর্মটাকে বলা হয় ইন্টেন্সিভ অবস্থাগত ধর্ম। যেমন একটা জলের মোল সংখ্যা, সেটা হলো তার পরিমাণের উপর নির্ভর করবে, কিন্তু জলের ঘনত্ব, 1 ফোঁটা জলের ঘনত্ব যা হবে 1 সমুদ্র জলের ঘনত্ব তাই হবে। ফলে জলের ঘনত্ব হলো একটা অবস্থাগত ধর্ম। ফলে আমরা দেখব কোষের যে ই সেল আছে, এই কোষের ই সেল এটা কিন্তু একটা অবস্থাগত ধর্ম। অবস্থাগত মনে থাকবে, ই সেলটা হলো অবস্থাগত ধর্ম, এটা ইন্টেন্সিভ প্রপার্টি। এটা বোঝা গেছে কেন? কারণ আমরা কি জানি? আমরা যদি জানি ডেল জি জিরো সমান মাইনাস NF E0 সেল, অর্থাৎ এখান থেকে যদি আমরা বা ই সেল যদি বলি, এখান থেকে যদি বলি ই সেল সমান কী হবে তাহলে? ডেল জি জিরো বাই NF। এই মুক্ত শক্তির পরিবর্তন কিন্তু পরিমাণগত ধর্ম, বোঝা গেছে? আর NF এটাও তড়িতের পরিমাণগত ধর্ম। কোনো অসুবিধা হলো? তাহলে ই সেল সমান ডেল জি বাই NF। ডেল জি পরিমাণগত ধর্ম, আবার NFটাও পরিমাণগত ধর্ম, ফলে দুটো পরিমাণগত ধর্মের অনুপাত অবস্থাগত হয়। দুটো পরিমাণগত ধর্মের অনুপাত অবস্থাগত, সুতরাং ই সেল হলো অবস্থাগত ধর্ম। বোঝা গেছে? কথাটার মানে কি বলো তো? কথাটার মানে হলো কোনো কোষে তড়িৎচালক বলের মান বিক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদানের পরিমাণের উপর নির্ভর করে না। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে কোনো কোষের তড়িৎচালক বল হলো একটা অবস্থাগত ধর্ম। তোমরা বলতে পারবে যে পদার্থের ঘনত্ব অবস্থাগত ধর্ম না পরিমাণগত ধর্ম? ফলে আজকের ক্লাসের শেষে আমরা কি পেলাম বলো তো? খুব ভালো একটা ইন্টারেস্টিং এবং সব কিছু খুঁটিনাটি জানার একটা ক্লাস, ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস। এই জায়গাটা থেকে পরীক্ষায় অঙ্ক থাকেই, এবং তোমরা দেখতে পেলে যে একটা কোষ থেকে আদৌ শক্তি পাওয়া যাবে কিনা, গাঢ়ত্ব কোষ থেকে একই টাইপের অর্ধকোষ, দুটো অর্ধকোষ সেম হওয়া সত্ত্বেও সেখান থেকেও আমরা শক্তি পেতে পারি, এবং একটা তড়িৎ রাসায়নিক কোষ থেকে আমরা কতটা ইলেকট্রিক্যাল কার্য পেতে পারি, কতটা আমরা তড়িৎ শক্তিকে আমরা কার্যে রূপান্তরিত করতে পারি,
এই শক্তির কনভার্সনটা মূলত আজকে আমরা দেখলাম, আমার মনে বুঝাতে পেরেছি। ভালো করে ক্লাসটা ফলো করবে, একদম সলিড আইডিয়া তো হবে তোমাদের, এই প্রত্যাশা রেখে ক্লাসটা আজকে এখানে শেষ করছি।